আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব 47তম বিসিএস প্রিলিমিনারি এর সাধারণ বিজ্ঞান অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, তরঙ্গের বেলায় কোনটি সত্য? চারটা অপশনের মধ্যে সঠিক আনসারটা হলো তড়িৎ চৌম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে, এটা হলো সত্য তথ্য। আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপর হলো পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে, হিগের কণার প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? সত্যেন্দ্রনাথ বসু। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব প্রদান করেন। আর এখানে হলো আরও কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, বোসন কণা পাউলির বর্জন নীতি মেনে চলে না। এরপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো, কোন গ্যাস গ্রিনহাউস ইফেক্ট ঘটায়? মিথেন। গ্রিনহাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিশেষ পরীক্ষায়ও কিন্তু আগে বহু প্রশ্ন এসেছে। তো সঠিক উত্তরটা হবে মিথেন। এখানে আরও কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, অপশনগুলো সম্পর্কে বিস্তারিত কিছু ব্যাখ্যা প্রদান করা হয়েছে। মিথেন গ্যাসের যে মিথেন হচ্ছে CH4, এটার সংকেত। এরা জলাভূমিতে পানির নিচে পানা পচনের মাধ্যমে ধানের বর্জ্য অবশিষ্টাংশের পচন থেকে মিথেন পাওয়া যায়। তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে মিথেন কার্বন ডাইঅক্সাইডের চাইতে 20 গুণ বেশি তাপ ধারণ করে। মিথেন হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস। এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 134 নম্বর প্রশ্নটা, বিরল ভূতল খনিজ রেয়ার আর্থ মিনারেলস সম্পর্কে কোন তথ্যটা সঠিক? সঠিকটা হচ্ছে গিয়ে এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে। বিরল ভূতল খনিজ পদার্থের অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে। এখানে আরও কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। বিরল খনিজ হচ্ছে এখানে মোট 17টি মৌলের একটা গ্রুপ হচ্ছে বিরল খনিজ। এর মধ্যে আপনারা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ অনুযায়ী পর্যায় সারণী ল্যান্থানাইট সিরিজে 15টি মৌল রয়েছে এবং অ্যাক্টিনাইট সিরিজে 15টি মৌল রয়েছে। আধুনিক প্রযুক্তি, শিল্প, প্রতিরক্ষা এইসব জায়গায় বিরল খনিজগুলো ব্যবহার করা হয়। এরপর এখানে আরও কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। বিরল খনিজের 70% প্রক্রিয়াজাতকরণের 90%, আর চুম্বক তৈরির 93% হলো চীনের হাতে। আচ্ছা, এরপর ভারতেও কিছু মজুদ রয়েছে, বিভিন্ন দেশে কতটুকু মজুদ রয়েছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আরও কিছু তথ্য আছে, যেমন হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহের পাহাড়ি স্রোতধারায়, গাইবান্ধার যমুনা নদী, ধরলা নদীর বালু এবং দিনাজপুরের বরফকুড়িয়া কয়লা খনিতে তেজস্ক্রিয় মৌল ও বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষ করে মোনাজাইট ও জিরকনের সঙ্গে যুক্ত এসব মৌলের মধ্যে লিথিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, স্যামারিয়াম, গ্যারোলিনিয়াম, টার্বিয়াম ও ডিসপ্রোসিয়াম উল্লেখযোগ্য। গবেষণায় দেখা গেছে প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম বিরল মৌল থাকতে পারে, যা দেশের জন্য বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য খনিজ সম্পদের সম্ভাবনা তৈরি করে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়? সোডিয়াম ধাতুকে পানিতে ফেললে আগুন ধরে যায়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য, সম্ভবত 9-10 কেমিস্ট্রি বইটাতে এটা বলা হয়েছে। এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। সোডিয়াম ধাতু সম্পর্কে আরও কিছু আপনারা জেনে নিতে পারেন, এখানে উল্লেখ করা হয়েছে। এরপর ইপিআই এর পূর্ণরূপ কি? ইপিআই মানে হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা হচ্ছে একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা শিশুদের যে ভ্যাকসিন দেয় সেটা সম্পর্কে এটা কাজ পরিচালনা করে। এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে যে ইপিআই প্রোগ্রামে কয়টা কিসের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন জীবাণুঘটিত রোগের ভ্যাকসিন, তারপর হচ্ছে আপনার তাদের জীবাণু এবং প্রকৃতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রথমে যক্ষা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, পরীক্ষায় আসতে পারে। যক্ষা হলো একটা ব্যাকটেরিয়া জনিত রোগ এবং এটার ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি টিকা। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, টাইফয়েড ভ্যাকসিন হ্রাসপ্রাপ্ত জীবাণু। তারপর আরও কিছু এখানে উল্লেখ করা হয়েছে, সবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কোনটা ভাইরাস জনিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ভিডিওটা পজ করে আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তারপরে 137 নম্বর প্রশ্নটা আমি পড়ছি। কোন স্পেস টেলিস্কোপ 2021 সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয়? জেমস ওয়েব টেলিস্কোপ। উত্তরটা হচ্ছে জেমস ওয়েব। এরপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। এখানে আরও কিছু ব্যাখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। জেমস ওয়েব টেলিস্কোপকে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় 30 বছর ধরে তৈরি করা হয়েছে টেলিস্কোপটি, খরচ হয়েছে প্রায় 1000 কোটি মার্কিন ডলার। তারপর হচ্ছে কিউআর কোডে ব্যবহৃত হয়
অপটিক্যাল রিডিং, কিউআর কোড মানে কুইক রেসপন্স কোড, জাপানের একজন ব্যক্তি এটা তৈরি করেছিলেন। আর হচ্ছে গিয়ে এটার পুরো নাম হচ্ছে কুইক রেসপন্স কোড এবং এখানে ব্যবহৃত হয় অপটিক্যাল রিডিং। এরপর 139 কিউআর কোড স্ক্যান ও বৈশিষ্ট্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখানে আরও কিছু তথ্য আছে, যেমন কিউআর কোডের সবচেয়ে বড় ভার্সনটা হচ্ছে 177x177 পিক্সেল, আর সবচেয়ে ছোটো ভার্সনটা হচ্ছে 21x21 পিক্সেল। এরপর হচ্ছে গিয়ে আপনার ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা, এই মাধ্যম ছাড়া তড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব, এটা হলো মিথ্যা তথ্য, ভুল তথ্য, আর বাকিগুলো হচ্ছে সত্য। এখানে ইথার সম্পর্কে বলা হয়েছে। আমি এরপর পরের প্রশ্নে চলে যাচ্ছি, 140 নাম্বার প্রশ্ন। 140 নাম্বার প্রশ্ন হলো গিয়ে এখানে যে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত। আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্টজ। এটা হচ্ছে আপনার ব্রিটানিকা থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে, আপনারা গুগল করলেও পেয়ে যেতে পারেন। এছাড়া 9-10-এর ফিজিক্স বইতে হয়তো কিছু তথ্য এখানে থাকতে পারে। 9-10-এর ফিজিক্স বইতে আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা অধ্যায় রয়েছে, সেখানেও হয়তো এগুলো সম্পর্কে বলা হয়েছে। এরপর পরের প্রশ্নে যাচ্ছি, যে প্রশ্নটা পরে দেখাবো সেটা হলো এটা, কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে। আমিষ বা প্রোটিন শরীরে নাইট্রোজেন সরবরাহ করে। আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন রয়েছে। আমিষের কিছু উৎস সম্পর্কে এখানে দেখানো হলো, প্রাণীজ আমিষ, উদ্ভিজ্জ আমিষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ক্লাস 9-10-এর বায়োলজি বই থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এরপর হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে, ফিউশন উভয়টাই ক্রিয়া করে। ফিউশন এবং ফিউশন সম্পর্কেও কিন্তু 9-10-এর বইতে বলা হয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি বইতে আপনারা এগুলো পেয়ে যাবেন। আমিও চেষ্টা করব এই ফিউশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য কোনো ভিডিওতে, আর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর এখানে একটু ডিটেলস বলা হয়েছে যে ফিউশন উভয়ই কীভাবে হাইড্রোজেন বোমায় ব্যবহার করা হতে পারে, এবং একই সাথে নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। একটা কথা বলে রাখি, সেটা হলো ফিশন মানে কি। ফিশন মানে হচ্ছে একটা বড় পরমাণু যদি ভেঙে যায়, এটাকে আমরা কি বলতে পারি, ফিশন বলতে পারি। আর ফিউশন জিনিসটা কি, ফিউশন হচ্ছে ফিশনের ঠিক বিপরীত। ফিশন মানে ভেঙে যাওয়া, আর ফিউশন মানে তৈরি হওয়া, এটা আপনারা মনে রাখবেন। আর আমিও চেষ্টা করব সামনে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাবেন। এখানে অল্প করে একটু দেওয়া হয়েছে যে ফিশন বিক্রিয়া কী জিনিস। যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। এখানে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এরপর 143 নম্বর প্রশ্ন, কোন গ্রহে কিউরিওসিটি মহাকাশযান প্রেরণ করা হয়। মঙ্গল গ্রহে কিউরিওসিটি মহাকাশযানটি প্রেরণ করা হয়, এখানে কিছু বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এরপর ফিটকিরিতে কত অণু পানি থাকে। 24 অণু। ফিটকিরিতে 24 অণু পানি রয়েছে। পরের প্রশ্ন যেটা বলা হচ্ছে যে ফিটকিরি সম্পর্কে একটু বিস্তারিত। ফিটকিরির যে সংকেত, এটা আপনারা এখান থেকে দেখতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। K2SO4.Al2SO4 3.24H2, অর্থাৎ পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং সাথে 24 অণু কেলাস পানি। আর এখানে গিটারের ব্যবহার রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। নেসেসিটি ইভিল বলা হয় কাকে। প্রস্বাদন হচ্ছে বাষ্পাকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়ায় অতিরিক্ত পানি বাষ্পের মাধ্যমে পাতা দিয়ে বের করে যায় তাকে বলা হয় প্রস্বাদন। আর পাতা দিয়ে বের করে দেয় কার সাহায্যে, পত্ররন্ধ্রের সাহায্যে। আর প্রস্বাদন কত প্রকার হয়, মূলত 3 প্রকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে পত্ররন্ধ্রীয় প্রস্বাদন, কিউটিকুলার প্রস্বাদন এবং লেন্টিকুলার প্রস্বাদন। এটা ক্লাস 9-10-এর বায়োলজি বইয়ে এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তারপর আমি আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন, এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর পরের প্রশ্নে যাচ্ছি আমি। পরের প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো, আর বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন এখানে শেষ। এরপর শুরু হবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন। আচ্ছা, এখানে একটা তথ্য উল্লেখ করা হয়েছে সায়েন্সে। বৈশিষ্ট্যের বৈপরীত্যের জন্য বিজ্ঞানী কার্টিস প্রস্বাদনকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল হিসেবে চিহ্নিত করেছেন। বিজ্ঞানীর নাম মনে রাখবেন, কার্টিস ওনার নাম। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে একটা ম্যাথ আসছিল, দেখেন এখানে ম্যাথটা সম্ভবত কোনো একটা ইনফরমেশন এখানে ভুল দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, এটা আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না। এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে, T=1/f। এফ মানে ফ্রিকোয়েন্সি, টি মানে হচ্ছে ক্লক টাইম। তো এখানে আমি আপনাদেরকে এটা আপাতত স্কিপ করতে পারেন, আমি পরে কোনো একটা ভিডিওতে এটা আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। আমি আপাতত পরের প্রশ্নে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখেন, প্রেসিশন এগ্রিকালচারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ, আইওটি প্রযুক্তি ব্যবহৃত হয়। আইওটির পুরো নাম হচ্ছে ইন্টারনেট অফ থিংস।
ইন্টারনেট অফ থিংস এটা হচ্ছে এইচএসসির আইসিটি বইতে, এই বই সম্পর্কে এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। এই যে আইওটির সম্পর্কে বলা হয়েছে, ইন্টারনেট অফ থিংস এটা হলো আইওটির পূর্ণরূপ। আইওটির উদাহরণ হচ্ছে স্মার্ট হোম ডিভাইস যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট, ওয়ারেবল ডিভাইস যেমন ফিটনেস ট্র্যাকার, শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি এগুলো। অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয় কী কাজে? সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে, র্যাম বাড়ানোর জন্য অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহৃত হয়। এরপর পরের প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপের জন্য? বেঞ্চমার্কিং করা হয় কর্মক্ষমতা বা পারফরমেন্স হিসাব করার জন্য। পারফরমেন্সটা হচ্ছে এখানে মুখ্য, যার জন্য বেঞ্চমার্কিং জিনিসটা ব্যবহৃত হয়। তারপর 150 নাম্বার প্রশ্ন আমরা দেখব। 150 নম্বর যে প্রশ্নটা সেটা আপনারা দেখেন, নিচের কোন ডিভাইসটি এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয়? মাইক্রো কন্ট্রোলার এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয়। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে। এখানে পূর্বের যে প্রশ্নটা ছিল সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য বেঞ্চমার্কিং করা হয়, এখানে দেখেন কিছু জিনিস রয়েছে। বেঞ্চমার্ক সফটওয়্যার আসতে পারে পরীক্ষায়, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিছু বেঞ্চমার্ক সফটওয়্যারের নাম আপনারা দেখতে পাচ্ছেন, সাইন বেঞ্চ, গিক বেঞ্চ, 3D মার্ক, পাস মার্ক ইত্যাদি। এগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন। আর কোনো এই সম্পর্কিত কোনো তথ্য যদি জানার প্রয়োজন হয় আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব যে সামনে নতুন একটা ভিডিওতে এগুলো সম্পর্কে বলার জন্য। এরপর পরবর্তী প্রশ্ন, ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয়? এইচটিটিপিএস অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই প্রোটোকলটা ব্যবহৃত হয়। এইচএসসির আইসিটি বইতে এই ধরনের অনেকগুলো প্রোটোকল সম্পর্কে বলা হয়েছে, এবং ধরেন যে পোস্ট অফিস প্রোটোকল আছে একটা, পিওপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল আছে এসএমটিপি, এগুলো গুরুত্বপূর্ণ প্রোটোকল, এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এখানে এইচটিটিপিএস সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লাস্টে এস দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে শেষের যে এসটা, এটা দ্বারা কি বোঝানো হয় দেখেন, সিকিউরড বোঝায়, সুরক্ষিত। আর এইচটিটিপি এবং এইচটিটিপিএস এই দুইটার মধ্যে এইচটিটিপিএসটা অধিকতর নিরাপদ। এরপর পরের পেজে আমরা যাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন দেখেন, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়? রাউটার ব্যবহৃত হয়। আমরা যারা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন স্কুল কলেজে বা প্রতিষ্ঠানে রাউটার ব্যবহার করি ওয়াইফাই চালানোর জন্য, তো এটার কাজ কি? বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয় রাউটারের সাহায্যে। তারপর পরের যে প্রশ্নটা আপনারা পরে যে আপনার এক্সপ্লেনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, ব্রিজ, লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ, গেটওয়ে, এগুলোর কাজ সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। আচ্ছা, এরপর হলো পরের প্রশ্ন হলো এখানে, ক্লাউড কম্পিউটিংয়ের কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সরবরাহ করে? পাস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এটা হলো প্ল্যাটফর্ম সরবরাহ করে। খুবই ইজি একটা প্রশ্ন। তারপর হলো এই যে ক্লাউড কম্পিউটিংয়ের যে সেবাগুলো, 3 ধরনের সেবা দিয়ে থাকে, অবকাঠামোগত সেবা বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার ভিত্তিক সেবা, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এরপর একটি কম্পিউটার সিস্টেমে একটি বাইনারি সংখ্যা দেওয়া হয়েছে এবং এটা ডেসিমেলে কত হবে? এটাও একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো না, সামনে কোনো একটা ভিডিওতে আমি এটাকে আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আমি এটা স্কিপ করছি আপাতত। এরপর পরের প্রশ্নে যাচ্ছি, কোন সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়? RISC, রিস্ক, এই স্ট্রাকচারটা স্মার্টফোনে বেশি ব্যবহার করা হয়। এটা সম্পর্কে একটু বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা। এটার পূর্ণরূপ হচ্ছে গিয়ে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে আপনার ছোট সুপার কম্পিউটার বা মিনি কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার আমরা বলে থাকি, যে ট্যাব আমরা ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, এই জিনিসগুলো আর কি। এরপর হচ্ছে পরের প্রশ্নে যাব। পরে এটা কম্পিউটার টার্ন অনের সঠিক অর্ডার কোনটি? পোস্ট বুটলোডার কার্নেল, পোস্ট বুটলোডার কার্নেল, এটা হচ্ছে সঠিক ক্রম। এখানে আপনার এই যে বুটিং সম্পর্কে বলা হয়েছে, বুটিং মানে হচ্ছে গিয়ে কম্পিউটার স্টার্ট করাটাকে বুটিং বলে। এরপর এখানে আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে বলা আছে আমি আর এটাকে পড়ে শোনাচ্ছি না, যেহেতু ভিডিওটা আমি আসলে অত বেশি বড় করব না। এরপর 157 নাম্বার প্রশ্ন, কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন? SSD, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষায় এসেছে, অফিসার জেনারেল পরীক্ষায় এসেছে এবং বিসিএসও আসলো, সামনে হয়তো অনেক পরীক্ষা আসতে পারে। কোন ডিভাইসটা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন? SSD মানে সলিড স্টেট ড্রাইভ।
এরপর বাকি যে অপশনগুলো রয়েছে এইচডিডি, ফ্লপি ডিস্ক, এসএসডি, এসএসএইচডি সবগুলোর যে একটা তুলনামূলক যে একটা আলোচনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা আপনারা পড়ে নিতে পারেন। ভিডিওটা স্কিপ করে পজ করে আপনারা পড়ে নিতে পারেন। তো আজকে আমি চেষ্টা করছি যে শুধু প্রশ্নগুলোর অ্যান্সার আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এরপর পরের প্রশ্ন দেখেন 158, এটাও একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বলা যায়। তো এটা সম্পর্কেও আমি আজকে বিস্তারিত বলবো না, যেহেতু এটা বুঝার ব্যাপার স্যাপার থাকবে। অন্য একটা ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা আপাতত আমি পড়ছি না। পরের প্রশ্নে যাচ্ছি আমি। এখানে দেখেন এলএলএম চালানোর জন্য কোন নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? গ্রাফিক্স কার্ড। এলএলএম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা চালানোর জন্য গ্রাফিক্স কার্ড খুবই ইম্পর্ট্যান্ট। এখানে এলএলএম এর জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স কার্ড জিপিইউ, এটা কেন দরকার হয়? দেখেন এলএলএম ট্রেনিং ও ইনফারেন্স দুটোর ক্ষেত্রেই জিপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা আপনারা পড়বেন এবং সাথে নোট করে নিতে পারেন, কারণ জিনিসগুলো আসলে একটু কনফিউজিং টাইপের হয়। তো এরপর বাকি যে প্রশ্নটা রয়েছে, কোয়ান্টাম কম্পিউটিংয়ের জনক বলা হয় কাকে? ডেভিড ডয়েচকে কোয়ান্টাম কম্পিউটিংয়ের জনক বলা হয়। তিনি 1985 সালে প্রথম একটা সাধারণ উদ্দেশ্যে কোয়ান্টাম কম্পিউটার মডেল প্রস্তাব করেন। তারপর এখানে আরও কিছু তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কেন উনাকে, ডেভিড ডয়েচকে কেন কোয়ান্টাম কম্পিউটারের অগ্রদূত বলা হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য বলা হয়েছে। তো আমি আরেকটা বই আপনাদেরকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে অক্ষরপত্র এইচএসসি আইসিটি, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই। সেটাও আপনারা এখানে পড়তে পারেন। আর এখানে আরেকটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে ডেভিড ডয়েচ সহ বাকি যে অপশনগুলো রয়েছে সবাইকে এখানে একটু ওনাদের সম্পর্কে এক্সপ্লোর করা হয়েছে যে বিস্তারিত তথ্য। যেমন রিচার্ড ফাইনম্যান, তিনি আমেরিকার একজন তাত্ত্বিক বিজ্ঞানী। ফেইনম্যান কোয়ান্টাম মেকানিক্স এবং কুইন্টাম ইলেকট্রোডাইনামিক্স এর জন্য বিখ্যাত। তিনি 1965 সালে নোবেল পুরস্কার পান কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান। এরপর হলো কোয়ান্টাম কম্পিউটিংয়ের 3টি মূল পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার স্পিন ব্যবহার করে। তারপর আয়রন ট্র্যাপ, কোয়ান্টাম ডটস, এগুলো আপনারা পড়ে নেবেন। আর একটা ইম্পর্টেন্ট তথ্য বলে রাখি, এনএমআর মেশিন এখানে হিলিয়াম গ্যাস, নিয়ন গ্যাস এগুলো ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাসের এখানে ব্যবহার আছে এনএমআর মেশিনে, যেটা আমি পড়েছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম ক্লাস 9-10 কেমিস্ট্রি বইতে, ছোটো করে বলা ছিল এনএমআর মেশিনে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। এটা আমি পড়েছিলাম যেহেতু, তো আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম। এরপর আর কোনো প্রশ্ন আসলে নেই। এরপরে গাণিতিক প্রশ্ন আসবে, যেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। আরেকটা এখানে লাস্ট একটা আলোচনা দেওয়া হয়েছে যে সৌর অ্যালগোরিদম সম্পর্কে। সৌর অ্যালগোরিদম কোয়ান্টাম কম্পিউটিংয়ের একটি প্রধান অ্যালগোরিদম, যা বড় সংখ্যাকে দ্রুত গুণফলে বিভক্ত করে। এটা বিন্যাসযোগ্য সংখ্যা গুণফল বের করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ক্রিপ্টোগ্রাফি সিস্টেম যেমন আরএসএ সিকিউরিটি ভেঙে ফেলতে পারে। সৌর অ্যালগোরিদমের একটি কোয়ান্টাম প্রক্রিয়া ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলি অনেক দ্রুত সমাধান করতে সক্ষম, যেখানে সাধারণ কম্পিউটারের অনেক সময় লেগে যায়। তো এরপর আরেকটা হচ্ছে গ্রোভার্স অ্যালগোরিদম, যে কোয়ান্টাম কম্পিউটিংয়ে অ্যালগোরিদমের আরেকটা উদাহরণ। তো আমার আলোচনা ছিল এতটুকুই, আর আমি সম্পূর্ণ আলোচনাটা করেছি লাইভ এমসিকিউ এর সৌজন্যে। এখানে আমরা আজকে আলোচনা করলাম বিজ্ঞান এবং আইসিটি সম্পর্কে। আর আইসিটির কিছু প্রশ্ন, যেমন 3টা প্রশ্ন আমি আজকে বিস্তারিত আলোচনা করিনি, যেগুলো একটু ম্যাথমেটিক্যাল টাইপের ছিল, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।